স্কুটার নিয়ে একটা কমন কনসেপ্ট হচ্ছে স্কুটারের পারফরমেন্স খুব একটা ভালো হয় না, যেগুলো পারফরমেন্স ভালো হয় সেগুলো প্রাইস অনেক হাই থাকে। সো হিয়ার ইজ দ্য টিভিএস এন্টর্ক, যা টিভিএস এর লেটেস্ট একটা স্কুটার এবং অনেক ফিউচারিস্টিক নট অনলি ইটস ফিউচারিস্টিক ফর ইটস ইঞ্জিন পারফরমেন্স। ইঞ্জিনের যে স্পেক আছে জাস্ট লাইক 3 বাল্ব অ্যান্ড আদার থিংস, এটা বাংলাদেশের রোডে কতটুকু পারফেক্ট সেটা তো জানতে হবে। সো আমরা টিভিএস এন্টর্ক নিয়ে চলে আসছি আজকে কক্সবাজার। আমরা সমুদ্র দেখব, পাহাড় দেখব, সাথে সাথে এই রাস্তাগুলোতে আমরা টিভিএস এন্টর্কের পারফরমেন্স নিয়ে জানার চেষ্টা করব। টিভিএস এন্টর্ক নিয়ে যারা উৎসাহী অর্থাৎ বাইকটা কিনবেন কি কিনবেন না ভাবছেন, তারা মনোযোগ দিয়ে আমাদের এই টিভিএস এন্টর্কের টেস্ট রাইড রিভিউটা দেখবেন, কারণ আমরা ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে এখানে আলোচনা করব। সো লেটস গো অন দ্য রোড। Your soul is the ocean, and I can't touch the floor. So full of emotion, I can't keep anymore. Are we out of time? Will we be swallowed whole? Don't give up. তো আমি যখন স্কুটার নিয়ে রাইড করা শুরু করলাম তখন অনেকে হেসেছে, কারণ পরিচিতজন জানে যে আমি বাইক চালাই। তো স্কুটার নিয়ে একটা ট্যাবু আছে বাংলাদেশে যে পুরুষরা স্কুটার ইউজ করে না, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে কি এটা দিনকে দিন চেঞ্জ হচ্ছে। এখন আর খুব একটা আগ্রাহ্য করে না যে এই স্কুটার চালাচ্ছে পুরুষ হয়েও, কারণ এটা ইউনিসেক্স বাইক, যেটা ছেলে মেয়ে সবাই চালাতে পারে। আর হিলে যখন চালাচ্ছিলাম তখন দেখলাম এটা নিয়ে কেউ পাত্তাই দেয় না যে হ্যাঁ একটা স্কুটারই তো, এটা চালাচ্ছে ছেলেরা, মেয়েরা এটা চালাইতে পারে। এখন অনেক রাইডার দেখলাম এরকম চালাচ্ছ। সো টিভিএস এন্টর্ক নিয়ে যেটা হচ্ছে কি আমার রাইডিং এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছি, রাইডিং এক্সপিরিয়েন্সটুকু। প্রথম কথা হচ্ছে কি এর ফাস্ট এক্সেলেশন খুবই আমাকে হেল্প করেছে। ফাস্ট এক্সেলেশন বলতে 0 to 40-45 পর্যন্ত খুব ইজিলি উঠে, দেন 45 থেকে 90 পর্যন্ত একটা ব্রিথ নিয়ে উঠে যায়, কিন্তু 90-এর পর থেকে আস্তে আস্তে স্ট্রাগল করা শুরু করে। আর 97-98-তে গিয়ে সে স্টাক হয়ে যায়। আমি টপ স্পিড এটা 99-এর মতো পেয়েছি। আর মাইলেজ যদি বলি সেটা হচ্ছে গিয়ে 40-42-র মতো। আর যেটা হচ্ছে গিয়ে স্কুটার ইজ বেস্ট ফর ইজ কমফোর্ট। আমরা অন্যান্য স্কুটারগুলো দেখেছি যখন ছোট ছোট বিটগুলো বা কণা বা যে পাথরগুলো পার হওয়ার সময় এই উঁচু নিচু জায়গা থাকে, তখন কি হয় একটা স্কুটার যখন ওটার উপর যে দিয়ে চলে যায় তখন থ্যাট করে আওয়াজ করে, মানে ও সামনের দিক থেকে আওয়াজ আসে, নিচের ফ্যান্ডার থেকে আওয়াজ আসে, কিন্তু এটার মধ্যে ওই ধরনের কোনো সাউন্ড পাই নাই। তো এটাকে পরীক্ষা করার জন্য ওই যে ছোট ছোট কালভার্টের যে বিটগুলো পড়ছিল আমি ইচ্ছা করে ওই জায়গাতে হিট করছিলাম, মানে কোনো ব্রেক না করে ওই জায়গাটা উঠিয়ে দিচ্ছিলাম। এটা খুব সুন্দরভাবে একটা লাফ মেরে নিচে নেমে যায়। এটার যে আওয়াজ এরকম ধরনের কোনো আওয়াজ নেই যে প্লাস্টিক বডি থেকে আওয়াজ, এরকম কোনো আওয়াজ ছিল না। আর যেটা হচ্ছে এই বাইকটার আমার সবচেয়ে যে বিষয়টা আমি পছন্দ করেছি এটা ওয়েট ডিস্ট্রিবিউশন যদি ভালো না হতো, অর্থাৎ সামনে পিছনের ওয়েট এমনভাবে ডিস্ট্রিবিউট করা, আপনি এটাকে নিয়ে খুব ফ্লেক্সিবলি অর্থাৎ আপনি সোজা রাখতে পারবেন বাইকটাকে। ডানে বামে যখন আপনি কর্নারিংয়ে বা একটু হেলে দিবেন, মানে একটু কর্নারিংয়ে গিয়ে একটু লিন করবেন, তখন আপনার মনে হবে না যে এইদিকে ওয়েট বেশি পড়ে গিয়েছে যার কারণে আপনাকে একদম কাট করে ফেলে দিচ্ছে। আপনি খুব ইজিলি ডানে বামে কর্নারিং করে মুভ করতে পারবেন। আর এই ওয়েট ডিস্ট্রিবিউশনটা একমাত্র আপনি টের পাবেন যখন জামে কোথাও দাঁড়াবেন, আপনি যখন ব্রেক করে সোজা রাখবেন, আপনি পা না ফেলেও 1-2 সেকেন্ড আপনি ওখানে বসে থাকতে পারবেন, তারপর 1 সেকেন্ড পরে আপনি পাটা নামালেন। ওয়েট ডিস্ট্রিবিউশন যদি ভালো হয় ওই বাইকগুলো নিয়ে আপনি ওই শহরের ট্রাফিক জ্যামের ভিতরে আমরা কি করি, বাম লাইন দিয়ে আস্তে করে স্লো মুভ করি পা না ফেলে। ওয়েট ডিস্ট্রিবিউশন যেগুলো ভালো হয় এগুলোতে আপনার পা ফেলতে হবে না, আপনি খুব স্লো রাইড করতে পারবেন, যেটা সিটি রাইডে একটা খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে। এবং সিটি রাইডের আমার হঠাৎ ফাস্ট এক্সেলেশন দরকার হয় যদি আমি এয়ারপোর্ট রোডগুলোতে উঠি ঢাকাতে। আর একটা যেটা হচ্ছে গিয়ে ট্রাফিক জ্যামের মধ্যে বাম সাইড দিয়ে ঘেঁষে আস্তে করে বের হয়ে যাওয়া, এই জিনিসটা যে সাপোর্ট এই স্কুটার থেকে আপনি এটা পাইতে পারেন। আর মাইলেজের বিষয়টা এটার একটা ভেরি গুড সাইন মাইলেজ, কারণ হচ্ছে গিয়ে স্কুটার থেকে এত মাইলেজ পাওয়া যায় এটা আমরা বিশ্বাস করতাম না যদি না আমরা এটা টেস্ট রাইড করতাম। 40-42 মাইলেজ হাইওয়েতে 80-90-তে চালানোর পরেও এটা আসলেই আমার মনে হয় ভেরি গুড মাইলেজ। আর
যদি সিটি রাইডে এটার মাইলেজ ক্যালকুলেট করি তাহলে কত কমবে, হয়তো বা 4-5 কমতে পারে, কিন্তু আমার মনে হয় না কমবে। কারণ হাই স্পিডে যখন একটা না আপনি অনেকক্ষণ অ্যাক্সেলারেশন করছেন তখন ফুয়েলটা বেশি যাওয়ার কথা। সেটা সিটি রাইডে হয়তো বা দাঁড়ানোর সময় আরেকটু কম বেশি হইতে পারে। আর আমি একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে কি ট্রাফিক জ্যাম পড়লে এটার সুইচ অফ করে দেন, তাহলে আপনার ফুয়েল সেভ করতে পারবেন এই স্কুটারের ক্ষেত্রে। সিটিং পজিশন নিয়ে একটা কথা বলতে চাই। স্কুটারটা অনেক হাই, অর্থাৎ আমার পা রাখতে, আমি একটা প্রায় 6 ফুট লম্বা একটা পুরুষ, আমার এখানে যখন আমি পা রেখেছি আমার কোনো অসুবিধা হয়নি। অন্যান্য স্কুটারে পা রাখার জায়গাটুকু ছোট হতে পারে, সামনের হাঁটু লেগে যায়, আমি এত হাইট হওয়ার পরেও এটা লাগে নাই। আর সিটটা খুব কমফোর্টেবল। যখন রাইড করছিলাম আসলে মনে হচ্ছিল সোফায় বসে আছি, রিজন হচ্ছে গিয়ে আমি এই স্ট্রিট ধরেই বসে আছি, আর কোনো পায়ের মুভমেন্ট নাই, ব্রেক কোনো চাপাচাপি নাই, সব হাতেই। অটো গিয়ার স্কুটার, আপনি চালাচ্ছেন তো চালাচ্ছেনই। তো একটা সময় চালাতে 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 মনে হয় যে না একটু ব্রেক দেই, কারণ আপনার হাত পা মুভ করছে না, আপনি সোফায় বসেই আছেন। সো এটাকে আমি ডিসকমফোর্ট বলবো না, কমফোর্ট, বাট আপনার নিজস্ব একটা মুভমেন্টের জন্য একটা ব্রেক দিবেন, একটু এরকম ডাব খাবেন, মজা করবেন, এটাই। স্কুটারটিতে 124.8 সিসি এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার 3 ভালভ সিবিটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি 9.2 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার, 7000 আরপিএমে এবং 10.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। স্কুটারটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5 লিটার্স, যার ফলে এক ট্যাঙ্ক ফুয়েল দিয়ে অন এভারেজ আপনি 180 থেকে 200 কিলোমিটার রেঞ্জ পাবেন। বোথ ফ্রন্ট এবং রেয়ারে 12 ইঞ্চ অ্যালয় রিমে 100/80 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তাছাড়া ফ্রন্টে কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক এবং রেয়ারে গ্যাস ফিল্ড হাইড্রোলিক টাইপ কয়েল স্প্রিং দেওয়া হয়েছে। স্কুটারটির ওয়েট 116 কেজি এবং সিট হাইট 765 হওয়াতে যে কোনো বাইকার, বিশেষ করে একটু শর্ট হাইটে যারা আছেন, মেল হোক আর ফিমেল হোক, তারা সবাই কমফোর্টেবলি রাইড করতে পারবে। সিটের নিচে 22 লিটারের স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে, যেখানে অনায়াসে একটি ফুল ফেস হেলমেট এবং একটি হাফ ফেস হেলমেট রাখা যাবে। তার সাথে নেসেসারি গুডস এবং লাগেজ ক্যারি করার জন্য সামনের দুটো হুক দেওয়া হয়েছে। তাছাড়া অন্ধকারে সিটের নিচে ভিজিবিলিটি বাড়ানোর জন্য একটি এলইডি লাইট দেওয়া হয়েছে এবং 12 ভোল্টের একটা ইউএসবি সকেট দেওয়া হয়েছে, যা দিয়ে অনায়াসে আপনার মোবাইল হতে অন্যান্য গ্যাজেটগুলো চার্জ দিতে পারবেন। বাংলাদেশের বাজারে টিভিএস এন্টর্ক 125 স্কুটারটি রেড ব্ল্যাক এবং ইয়েলো ব্ল্যাক এই দুইটি কালারে অ্যাভেলেবেল রয়েছে। স্কুটারটির বর্তমান বাজার মূল্য 1,89,900 টাকা। এছাড়াও প্রাইস টাইম টু টাইম চেঞ্জ হয়। আপডেটেড প্রাইসটা দেখতে নিচের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের bikebidi.com ওয়েবসাইটের, সেটি ভিজিট করুন, তা থেকে আপনি কারেন্ট আপডেটেড প্রাইসটি জেনে যাবেন। সকাল থেকে এদিকে মানে নিম্নচাপের কারণে এদিকে বৃষ্টি হচ্ছে, যার ফলে এই পাহাড়, এই মেঘ, এই বৃষ্টি, সো এর ভিতরেই চলতেছে। আর স্কুটার নিয়ে পাহাড়ে এটা অ্যাকচুয়ালি মানে আমাদের একটা অভিযোগ আছে, অনেকে আমাদেরকে অভিযোগ করে যে আমরা খালি কেন এই পার্বত্য চট্টগ্রাম বা কক্সবাজার এই সাইডে আসি, যে এছাড়া কি বাংলাদেশে আর কোনো জায়গা নেই। আসলে স্কুটার বা যাই টেস্ট করবেন বা বাইক, সেটা যদি আপনি প্রেশার দিতে না পারেন, অর্থাৎ একটা বাইক বা স্কুটার এটা ইঞ্জিনের প্রেশার নিতে পারে কিনা সেটা দেখার জন্য এরকম পারফেক্ট একটা কন্ডিশন প্রয়োজন, যেটা এই হিল ছাড়া সম্ভব না। কারণ হিলে উঠতে গেলে তো প্রচুর প্রেশার দিতে হয় ইঞ্জিনে। আর স্কুটার নিয়ে চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে, এই স্কুটার নিয়ে কোনো রিভিউতে আমরা এই পাহাড়ে আসি নাই, সো আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ। সো দেখা যাক এই পাহাড়ে কেমন হয়। আর যেটা বলছিলাম, আমি যখন ঢাকা থেকে চালিয়ে আসছিলাম ফেনী পর্যন্ত প্রায় 150 কিলোমিটার, 152 কিলোমিটারে আমার 3.5 লিটার তেল আমার ভরতে হয়েছে যখন ফিল আপ করি আর কি। তারপর এইদিকে চলে আসছি এই সিন্দুকছড়ি বারিয়ারহাট হয়ে। তো স্কুটারটা সম্বন্ধে বলতে গেলে, এই যে পাহাড়ে ওঠার সময় একটা অ্যাক্সেলেরেশন দরকার, একটা গ্র্যান্ড দরকার হয়, যেটা উঠতে গেলে টের পাওয়া যায় যে ইঞ্জিনের প্রেশারটা নিচ্ছে কি নিচ্ছে না। কিন্তু স্কুটার এটা, অর্থাৎ টিভিএস এন্টর্কের এই বাইকটা যেভাবে সুন্দরভাবে রাইড আমার হয়েছে, প্লাস হচ্ছে কি আস্তে আস্তে কিছু কর্নারিং পেয়েছিলাম, খুব সুন্দরভাবে কর্নারে আস্তে করে
যখন নিজের শরীরটা হেলিয়ে দিচ্ছিলাম, খুব সুন্দরভাবে ডানে বামে কর্নারিং হয়ে যাচ্ছিল। আর বৃষ্টির মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে এর ব্রেকিং সিস্টেমটা সিবিএস, অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। পিছনের ব্রেকটা চাপ দিলে সামনে পেছনে দুটো ব্রেকই একসাথে কাজ করবে। তারপরও আমি অভ্যাসবশত আমি তো সামনে পেছনে দু চাকার ব্রেক একসাথে অ্যাপ্লাই করি, এটা দুইটাই একসাথে ব্রেক করছিলাম। যার ফলে কম্বাইন ব্রেক হওয়ার কারণে ডাউন হিলে যখন হঠাৎ গাড়িগুলো চলে আসছিল, আমি খুব সুন্দরভাবে ব্রেক করে দাঁড়াতে পারছিলাম। মানে একটা ভালো ব্রেকগুলো একটা জমে যায়। আর বৃষ্টির মধ্যে একটা চান্স ছিল যে স্কিড করার, না, চাকাগুলো এত সুন্দর একটা ফিডব্যাক দিয়েছে যে আমার স্কিড হয় নাই। ও আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, প্রথম চালাতে গিয়ে খুবই আমার একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়ছি। এই হাতের এই জিনিসটাকে, ব্রেকটাকে মনে করছি আমি ক্লাচ। তারপর পায়ে আমি বাম পায়ে খুঁজতেছিলাম গিয়ার, আর ডান পায়ে ব্রেক, কারণ আমরা তো নর্মাল স্কুটার চালাতে অভ্যস্ত না। সুতরাং তখন এইভাবে একটা কেওস হয়ে যাচ্ছিল যে কোনটা ব্রেক কোনটা ক্লাচ। বাট এটা কিছুক্ষণ অ্যাডজাস্ট করার পর তো হয়ে গেল। অ্যাডজাস্ট করার পর আর এখন আর সমস্যা হচ্ছে না। ওই কর্নারিং এ গিয়ে আমি ক্লাস চাপে একটু লিন করতে যাচ্ছিলাম, দেখা যাচ্ছে এটা তো ব্রেক, ও বাবা, ভুল করে আবার চলে আসলো। সো তারপর হচ্ছে কি টপ স্পিডের কথা যদি বলি, টপ স্পিড আমি পেয়েছি 99, কিন্তু আমি আরেকজনকে দেখেছি সে 106 পর্যন্ত তুলেছে। জানি না আমার ওয়েট স্পেকের কারণে আমি মানে একটু লম্বা, একটু ওয়েট বেশি, এই জন্য তুলতে পারি নাই, কিন্তু সে 106 পর্যন্ত তুলেছে, আমি 99 পর্যন্ত। আর স্পিড তোলার সময়ই এখানে একটা হাই স্পিড অ্যালার্ট দেখায় দেয়, তো ওইটার কারণে আর প্রেশার দেই নাই। আর স্কুটারের চেয়ে বেশি আমার মনে হয় না আশা করারও দরকার আছে। মাইলেজটা আমার কাছে সেটা হচ্ছে 150 কিলো, অর্থাৎ ফেনীতে এসে 3.5 লিটার যখন বললো ট্যাঙ্ক আপ 150 কিলো, তো হিসাব করে দেখলাম 43 কিলোমিটার পার লিটারে এটার মাইলেজ দিয়েছে। তো এক কথায় একটা স্কুটার থেকে 28 থেকে 30-32-এর বেশি কিন্তু পাওয়া যায় না। এটাতে যে পাওয়া গিয়েছে 43, এটা আমার বিশ্বাসই হচ্ছে না, কারণ আমরা 90-92 করে চালিয়েছি, মানে 90-92 স্পিড অ্যাভারেজে ক্রুজ করেছি, যার ফলে এতটা আমি পাবো এটা আমি বিলিভ করিনি। আর অনেকে ধারণা যে ছোট সিসির বাইক নিয়ে বা স্কুটার নিয়ে পাহাড়ে চলাচলে অসুবিধা, তাহলে দেখেন আমাদের তো অসুবিধা হচ্ছে না, আমরা এখন হিলে বেশ ভালো। এটা অনেক উঁচু একটা জায়গা, ওই দেখেন এই জায়গাটা আমি দেখাই, ওইটা একটা ড্রাগন ফলের বাগান, দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, একটা ঢাল সুন্দর ড্রাগন ফলের বাগান। আসলে অনিন্দ সুন্দর এই বাংলাদেশ। আর স্কুটারটা পারফরমেন্স সম্বন্ধে কি বলবো, আমার তো বেশ ভালোই লাগছে, মজাও পাচ্ছি। যেতে যেতে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব। আর এই বাটনগুলো শেয়ার করি, এটা হচ্ছে কি ইঞ্জিন কাট অফ, এটা হচ্ছে ইমার্জেন্সি, এটা হচ্ছে কি সেলফ স্টার্ট, এটা হচ্ছে কি আপার ডিপার। অনেকে এই বাটনটাকে আপার ডিপার মনে করে, আসলে এইটা বাটনটা হচ্ছে গিয়ে একটা এই হ্যান্ড ব্রেক, অর্থাৎ আপনি যখন এই যে একটা ডাউন হিল আছে, এখন বাইকটা স্কুটারটা তো নেমে যাবে, কারণ হচ্ছে কি এটাতে গিয়ারলেস। আমরা তো করি কি বাইকে একটা গিয়ার দিয়ে রেখে দিই, কিন্তু এটা গিয়ারলেস। আমি রেখে দিলে দেখুন এখন পিছন দিকে টানতেছে, পিছন দিকে ঢালু। তো আমি এটা করবো কি, এরকম করে চাপ দিয়ে এরকম ব্রেকটা প্রেস করে রেখে দিলাম, এটা লক হয়ে গেল। তো এইটাই হচ্ছে এই, আবার প্রেস করে এই যে ছেড়ে দিল, রিলিজ হয়ে গেল। তো এই হ্যান্ড ব্রেকটা খুবই কার্যকর। আর এরকম যেতে যেতে আপনাদেরকে আরও কিছু শেয়ার করব রাস্তায়, দেখি কি হয়। কালকে রাতে খাগড়াছড়ি থেকে আমরা এদিকে রাঙ্গামাটি হয়ে কাপ্তাই আসি। এখন আছি ফেমাস কাপ্তাইয়ের প্রশান্তি পার্কে। আর রাতে আস্তে আস্তে যেটা আমার
আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা হচ্ছে গিয়ে হেডলাইটের আলো। যেহেতু পাহাড়ি রাস্তাগুলো একটু ন্যারো কনজাস্টেড হয়, ওই এই জায়গায় এই আলোটা খুব একটা খারাপ ফিডব্যাক দেয় নাই, মানে আলোটা বোঝা গিয়েছে। বাট যখন আমি ওয়াইড রাস্তা মানে হাইওয়ের মতো রাস্তাতে যাচ্ছিলাম তখন ভিজিবিলিটি একটু কম। জিনিসটা হচ্ছে কি এর আলো আছে প্রচুর, আলোর তীক্ষ্ণতাটা একটু কম, যার ফলে ছোট ছোট যখন একটু স্পিডে যাচ্ছে তখন ছোট ছোট বিটগুলা মাঝে মাঝে মিস করে যাচ্ছিলাম, বড় বিটগুলোও তো আছেই মাঝে মাঝে। তো আরেকটা হচ্ছে কি আলোটা এক জায়গায় মানে স্ট্রেইট, ডানে বামে ছড়ানো না। তো কর্নারে যখন যাচ্ছিলাম ডান কোণ বা বাম কোণ, সেই জায়গাটুকু আপনার ঢাকা পড়ে যাচ্ছিল, মানে আলো নাই ওইদিকে। তো থাকার কথাও না, তারপরেও মনে হয় থাকলে ভালো হতো এরকম টাইপ আর কি। আর এর যে স্পিডোমিটারটা আছে, স্পিডোমিটারে যে দুইটা মুড আছে, একটা হচ্ছে কি স্ট্রিট মুড আর একটা হচ্ছে স্পোর্টস মুড। তো স্ট্রিট মুডে গেলে যেমন আমরা পাহাড়ের রাস্তায় যখন চালিয়েছি, স্ট্রিট মুডে গেলে একটু মানে প্রেশার বেশি দেওয়া লাগে, বাট স্পোর্টস মুডে গেলে সেটা খুব ইজিলি মানে চড়াই উতরাই পাহাড় বেয়ে চলে যাচ্ছে। আর পেছনের টেল লাইটটা পেছন থেকে খুব সুন্দর দেখা যায়। আমি দুই একজনকে জিজ্ঞেস করেছিলাম যে রিজন কি, মানে বলছে যে আপনার টেল লাইটটা অনেক দূর থেকেও আইডেন্টিফাই করা যায় একটা টি এর মতো শেপ। আচ্ছা, আর একটা হচ্ছে কি আমি ইচ্ছা করে আমার একজন পিলিয়ন আমার সাথে ক্যারি করি প্রায় 100 কিলোর কাছাকাছি। আমি দেখতে যাচ্ছিলাম যে আমি যে কমফোর্টটা ফিল করছি সেটা পিলিয়ন পাই কিনা। তো এত বড় সিট স্কুটারের, পিলিয়ন বলছিল বারবার যে এটা তো অনেক আরাম, ঘুম চলে আসে। সবাই বলে যে সিটের সাথে কমফোর্টনেস জড়িত। আমি হ্যাঁ, সিটের সাথে অবশ্যই কমফোর্টনেস জড়িত, কিন্তু তার সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি সাসপেনশন। পেছনের সাসপেনশনটা যদি ভালো না হয় এবং টোটাল বডি ওয়েট ব্যালেন্স যদি ওকে না হয়, তাহলে এই সাসপেনশন থেকে ভালো ফিডব্যাক পাওয়া কোনোভাবেই পসিবল না। আর সাসপেনশন যদি পেছনটা যদি ভালো না হয়, সেটা সবচেয়ে বেশি ভালো বলতে পারবে যে পিলিয়ন আছে, কারণ পিলিয়নের কমফোর্ট সে বুঝে ফেলবে যে তার ওয়ার্ক হচ্ছে নাকি হচ্ছে না। একে তো লার্জ সিট, তারপর হচ্ছে কি একটা কমফোর্টেবল সাসপেনশন, দুইটার ফিডব্যাকই বেশ ভালো ছিল। আমরা প্রতিটা বাইকেরই যখন টেস্ট রাইড রিভিউ করি, তার একটা সেগমেন্টই থাকে এটার পজিটিভ পয়েন্টগুলো নিয়ে এবং নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে। সো হিয়ার ইজ দ্য পজিটিভ পয়েন্টস অফ টিভিএস সেন্টর। এর ফার্স্ট পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এর মাইলেজ। আমরা কখনো একটা স্কুটার থেকে 40-42 মাইলেজ পাবো সেটা কখনোই কল্পনা করিনি। আর সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে এই স্কুটার মানুষ কিনে কমফোর্টের জন্য। দিস ইজ দ্য বেস্ট কমফোর্টেবল বাইক অর স্কুটার আই হ্যাভ এভার রিডেন। এর কারণ হচ্ছে গিয়ে এর যে সিটিং পজিশন এবং যে সিটটুকু আছে সেটা খুবই কমফোর্টেবল আর গিয়ারলেস, সো চিন্তা নাই, আপনি চলতেই থাকবেন। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে ব্রেকিং সিস্টেম। আমরা খুব স্পিডেই ক্রুজ করেছি 80-90, কিন্তু ব্রেক নিয়ে আমরা কোনো যে কনফিডেন্সের অভাব থাকে এরকম কখনোই ফিল করিনি। রিজন হচ্ছে গিয়ে এর এই বাম হাতের ব্রেকটা অর্থাৎ রেয়ার ব্রেকটা, এটা সিবিএস অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। এটা চাপ দিলে আপনি সামনের ব্রেক এবং পেছনের ব্রেক দুইটা একসাথে ক্যাচ করে, যার ফলে খুব কনফিডেন্সের সাথে আপনি থামাতে পারবেন। বিশেষ করে আমরা যখন হিলে চালাচ্ছিলাম, হিল থেকে যখন ডাউন হিলে নেমে হঠাৎ একটা বাঁক বা কোনো কিছু ইনকামিংয়ে গাড়ি চলে আসতেছিল, তখন ব্রেক করতে হচ্ছিল। সো তখন একটা যে কনফিডেন্স সেটা ভরপুর ছিল, কোনো অভাব ছিল না। আর বিশেষ করে চাকা কখনোই স্কিড করে নাই। তো আপনি মনে করতে পারেন যে আমি খুব বাড়িয়ে কথা বলছি, কিন্তু আপনি রাইড না করলে এটা সত্যতা আপনি যাচাই করতে পারবেন না। ফোর্থ হচ্ছে গিয়ে এর লুক, আইকনিক লুকটা, যে এই যে এখানে একটা টি শেপ, পেছনে একটা টি শেপের টেল লাইট। সো এটা অনেক আইডেন্টিক্যালি অন্যান্য স্কুটার থেকে এটাকে ডিফার করে দেয়। আর ফিফথ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ফিচারগুলা।
আপনার এখানে 3 বাল্ব বলছে, সে অ্যাকচুয়ালি যে ওই পরিমাণ অ্যাক্সেলারেশন সে দিচ্ছে, সেটা 3 বাল্ব যে কাজ করে সেটা আমার মনে হয় হারে হারে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না এটা যে ফিচার এবং যে স্পেক সেটার সাথে তার পারফরমেন্সের সাথে অনেক অনেক মিল আছে। এবং তারপর হচ্ছে গিয়ে তার স্টোরেজ ক্যাপাসিটি, এটা সিটের নিচে যে পরিমাণ জায়গা আছে সেটা এনাফ আমি মনে করি। আর সাথে চার্জিং পয়েন্ট প্লাস হচ্ছে কি একটা লাইট, যেটা খুবই ইফেক্টিভ রাতের বেলার জন্য। লাস্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে বিল্ড কোয়ালিটি। আপনি অনেক স্কুটার চালাবেন যেটা অল্প একটু ভাঙ্গা রাস্তায় গেলেই ধাপধাপ করে আওয়াজ করবে, ভিতর থেকে লক্ষ চক্কর মার্কা একটা আওয়াজ আসবে। এটার মধ্যে মনে হচ্ছে সব কিছু ওয়েল ফিটেড, যার ফলে আপ ডাউন বা উঁচু নিচু জায়গাগুলো বা বিশেষ করে অফ রোড বা আপনার সেতুর ছোট ছোট যে বিটগুলো থাকে এগুলোতে যখন আপনি খুব স্পিডে মেরে দিয়ে চলে যাবেন বা ছোট ছোট স্পিড ব্রেকারগুলো, তখন অন্যান্য স্কুটারে একটা আওয়াজ হবে, ঝনঝন করে আওয়াজ হবে। এটার মধ্যে ওই ধরনের আওয়াজগুলো নাই, যেটা ওয়েল ফিটেড না হলে এটা কখনোই সেই ফিডব্যাকটা দিত না। তারপর যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে স্মার্ট এক্স কানেক্ট, যেটা আপনি মোবাইলে ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারেন। এই ধরনের স্কুটারগুলোর ফিচার আমি মনে করি অন্যান্য যে স্কুটারগুলো আছে তা থেকে এটাকে আলাদা করে দেয় সম্পূর্ণ। তারপর যেটা হচ্ছে কি আমার নিজস্ব বিলিফ, সেটা হচ্ছে হাই স্পিডে এটার ভাইব্রেশন খুবই কম। অন্যান্য স্কুটার এতক্ষণ যদি চালাতাম আমার মনে হয় হাতে অনেক ভাইব্রেশন হতো, সেটা হচ্ছে না। লাস্ট যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে এর এক্সেলেশন খুবই খুবই ভালো। একটা স্কুটার অন্যান্য বাইকের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, সেটা খুব প্রশ্নের সম্মুখীন হয়ে যায় যে একটা স্কুটার নিয়ে অন্যান্য বাইকের সাথে চলা সম্ভব না, বাট এটা চলছে। এটা আমি বলতে চাই যে ছোট ছোট গর্তগুলোতে যখন স্কুটারগুলো পড়ে যায় তখন অনেক প্রেশার দিয়ে স্কুটারটাকে তুলতে হয়, বাট এটা খুব ইজিলি উঠে যাচ্ছে, যেটা আমার মনে হয় এই স্কুটার যে এক্সেলেশন বা ইঞ্জিন পারফরমেন্স বলেন বা 3 বাল্ব যেটা বলেন, সেটা আসলেই এটার জন্য পারফেক্ট একটা সলিউশন। যে 3 বাল্বটা সেটা অ্যাকচুয়ালি ওয়ার্কস, এবং আই বিলিভ এটার মধ্যে যদি আরও অন্যান্য ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সহ অন্যান্য মেকানিজমগুলো চলে আসে, সেটা আরও এই কোয়ালিটিটাকে আরও বেটার করে দিবে। এত ভালো ভালো কথা বললে হবে, এটা নেগেটিভ পয়েন্টও কিছু আছে। প্রথম এর হেডলাইটটা আলো সিটি রোডের জন্য পারফেক্ট বা শহরে মুভমেন্ট করার জন্য পারফেক্ট, বাট হাইওয়ের জন্য এটা আরেকটু জোরালো হওয়া উচিত। বিশেষ করে ঢাকা চিটাগাংয়ের মতো হাইওয়েতে এই ধরনের লাইটের আলো আর একটু বেশি হলে গিয়ে দেন আপনাকে কনফিডেন্স দিবে। সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে এই জায়গাটুকু, অর্থাৎ এখানে যে ডাবল স্ট্যান্ডের এবং কিক স্ট্যান্ডের যে পোর্শনটুকু দেওয়া হয়েছে সেটা অনেকটাই বডি থেকে বাইরে, যার ফলে আপনি যখন ন্যারো রোড দিয়ে ক্রস করবেন বা খুব ক্লোজ, যেটা আমরা ওই সিটিতে জ্যামের মধ্যে বাম দিক দিয়ে খুব আস্তে ধীরে বের হয়ে যেতে চাই, অনেক সময় এই মেজারমেন্টটা যদি ওকে না থাকে তাহলে এটা লেগে যেতে পারে। যেমন আমার প্রথমে এই মেজারমেন্টটা ছিল না, যার ফলে কিছু কিছু জায়গায় লেগে গিয়েছে, যেটা এই জায়গাটুকুকে যদি আরেকটু চাপিয়ে দেওয়া যায় বডির সাথে তাহলে মনে হয় আরেকটু বেটার হবে। থার্ড যেটা সেটা হচ্ছে গিয়ে এটা সিবিএস ব্রেকিং সিস্টেম, পেছনটা ড্রাম, এইখানে যদি একটা ডিস্ক ব্রেক হতো এটা পারফরমেন্স হয়তো বা আরও বেড়ে যেত। ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দুটো মুড সিলেক্ট করা যায়, একটা হচ্ছে স্ট্রিট মুড আর একটা হচ্ছে স্পোর্টস মুড। এখন স্ট্রিট মুড তো নর্মাল আছেই, এখন স্পোর্টস মুডে গেলে যাওয়ার কথা যে আরেকটু বেশি স্পোর্টি হবে, আরেকটু বেশি স্পিড হবে, বাট স্যাডলি এটার ডিফারেন্সটা খুব একটা বেশি না, মানে আপনার 19-20 এরকম টাইপের। এটা যদি 10-20 বা 15-20 হতো তাহলেও মানা যেত, বাট এই স্লাইড মুভমেন্টটা এটা খুব একটা ফিল করা যায় না। মানে অনেক চেষ্টা করার পর হয়তো বা বুঝতে পারবেন যে না কিছু একটা ডিফারেন্স আছে। এটার গ্যাপটা আর একটু বেশি হওয়া উচিত ছিল, যে নর্মাল স্ট্রিট মুডের এবং স্পোর্টস মুডের হয়তো বা মাইলেজ একটু কম যাবে, বাট টানটা আর একটু বেশি আসুক, এরকমই তো চাই। স্কুটার বাংলাদেশে আস্তে আস্তে পপুলার হচ্ছে। যেখানে জ্যাম সহকারে রাস্তা থাকে সেখানে স্কুটার বা এরকম ধরনের মপেডগুলা খুবই জনপ্রিয় হয়ে ওঠে, যেটা আমরা
ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের চিত্র দেখলেই বলতে পারি। সেক্ষেত্রে বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, কারণ আমাদের যে জ্যাম, এক্ষেত্রে স্কুটার অফিস গোয়িং পার্সনদের জন্য খুবই একটা পপুলার থিং হয়ে উঠবে। এবং আমরা মনে করি যে টিভিএস অ্যান্টর্ক ফিচারিস্টিক একটা স্কুটার। কেন বলছি? তার ফিচারগুলোর জন্য। ফাস্ট এক্সিলারেশন, সাথে মাইলেজ, সেই সাথে তার অন্যান্য যে স্টাইলিশ লুকগুলো আছে, সাথে কমফোর্ট এবং ব্যালেন্স, এটার একটা অনন্য প্যাকেজ হতে পারে এই টিভিএস অ্যান্টর্ক, যা আপনার ডেইলি নিডসগুলোকে ফুলফিল করবে। একটা জিনিস আমাদের কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে, সেটা হচ্ছে কি এর মাইলেজ এবং এর থেকে যে আরাম, অর্থাৎ আমরা যে সাসপেনশন থেকে যে ফিডব্যাকটা পেয়েছি সেটা। সো এই জিনিসটা আমরা যদি কম্প্যারিজন করি যে আমাদের বর্তমান মার্কেটে তেলের প্রাইস হাই হয়ে যাচ্ছে, সো আমি ভালো মাইলেজওয়ালা একটা স্কুটার চাইছি আর ভালো কমফোর্ট চাই। স্কুটার যারা ইউজ করে তারা কমফোর্টের জন্যই ইউজ করে, তাদের জন্য হতে পারে টিভিএস অ্যান্টর্ক একটা খুব ভালো চয়েস। এবং আমি বলবো যে কথাই না, আপনারা চালিয়ে দেখবেন, চালিয়ে দেখলেই বা অন্যান্য অ্যান্টর্ক রাইডার যারা আছেন তাদের থেকে এর ফিডব্যাক নেবেন, তাহলেই আপনারা এর সম্বন্ধে আমাদের যে রিভিউ জুড়ে আমরা যেসব কথাগুলো বলেছি তার সত্যতা পাবেন। আজ এ পর্যন্তই। টিভিএস অ্যান্টর্কের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালান। আর মনে রাখবেন, বাইক মানে বাইক বিডি।